আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় এখন যা আলোচনায়। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের বিষয় এখন যা আলোচনায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। নগর ভবন ব্লকেড আছে, সেখানে সব সেবা বন্ধ আছে, আজকে 5 দিন হয়ে গেছে। আরেকটি বিষয় নুসরাত ফারিয়ার গ্রেফতারের বিষয়ে প্রতিক্রিয়া আছে, বিভিন্ন রাজনৈতিক বা সরকারি দিক থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। আজকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভারত বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে, কোন পর্যায়ে যাচ্ছে, সেটি একটি ইস্যু আছে। আমি প্রথমে তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। নগর ভবন না নুসরাত ফারিয়াকে বিষয় দিয়ে কথা বলতে চান? আমরা হয়তো সব কিছু নিয়ে কথা বলবো। নগর ভবনের বিষয়টা আমি শুধু এতটুকুই বলতে চাই যে রাজনৈতিক নেতার কখনোই আদালতের মাধ্যমে বা অন্য কোনো পথে রাজনৈতিক পথ না নেওয়াই ভালো। সামনে নির্বাচন নিশ্চয়ই হবে এবং সেই নির্বাচনে যিনি জনপ্রিয় তিনি নির্বাচিত হবেন, কিন্তু যদি অন্য কোনো পদ্ধতিতে এই ধরনের পদ যেখানে ভোটের প্রয়োজন হয় সেখানে কেউ আসেন, তবে এটা প্র্যাকটিসে পরিণত হবে। ভবিষ্যতে বিভিন্ন সময় দেখা যাবে যে একাধিক ব্যক্তি এটাকে নজির হিসেবে ব্যবহার করে আসবেন এবং তারা এই পদগুলিতে এইভাবে বসবেন। এবং এটা একটা ভালো উদাহরণ না? বিশেষ করে সাদেক হোসেন খোকাকে আমি চিনতাম, উনি আমাকে খুবই স্নেহ করতেন। এটা চিনতাম বলা ভুল, উনি আমাকে স্নেহ করতেন খুব। তো আমার কাছে মনে হয়েছে যে যিনি এমন একটা সময় রাজনীতি করেছেন এবং শুধু রাজনীতি করেন না, উনি মুক্তিযোদ্ধাও, এবং একই সাথে উনি ওনার যে রাজনৈতিক কনস্টিটিউয়েন্সি সেখানে বিগত সরকারের প্রধানমন্ত্রীকেও, যিনি পরে প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে তিনি ইলেকশনে পরাস্ত করেছিলেন। তো এইরকম একটি লেগেসি যিনি বহন করেন, তার এইভাবে আদালতের সিদ্ধান্ত নিয়ে নগর ভবন ব্লকেট করে মেয়র হওয়ার চেষ্টা করার আসলে কোনো যুক্তি নাই। সেটি চলমান একটি বিষয় সামনে এসে গেছে, হয়তো এই কারণে তাদেরকে বিদ্রোহ বা বিক্ষোভ করতে হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছিল যে তাকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। এটার ব্যাখ্যা নির্বাচন কমিশন দিবেন, কিন্তু আসলে কি এইভাবে আদালতের সিদ্ধান্তে এই প্রসেসটার ভালো মন্দটা আমরা বিচার করতে পারি? আমরা তো আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধেও যেতে পারি না, নির্বাচন কমিশনকে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে অনেক কিছু বলতে পারি না। কিন্তু আমরা যেটা পারি বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তগুলি আমাদেরকে কি ধরনের অনুভূতি দিয়েছে। সেই অনুভূতির জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে আদালতের কাছে গিয়ে নির্বাচিত হতে চাওয়ার যে চেষ্টাটা, এই চেষ্টাটাই কোনো রাজনীতিবিদের করা উচিত না। রাজনীতিবিদ তার জনপ্রিয়তা দিয়ে, ভোট দিয়ে, ভোটারদেরকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। এবং এই নির্বাচনটি, যে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন বলে অতীতেও তো এটা ঘোষণা করেছিল তখনকার নির্বাচন কমিশন, তাকে পরাস্ত ঘোষণা করে তার প্রতিদ্বন্দ্বীকে নির্বাচিত ঘোষণা করেছিল। তো যে প্রক্রিয়াতে এই বিষয়গুলি ঘটেছিল, সেই নির্বাচনেই যদি তিনি আসেন তাহলে ওই নির্বাচনটাকে বৈধতাও দেওয়া হয়। যে আগের নির্বাচনটা তাহলে একটা বৈধ নির্বাচন ছিল, যেখানে জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু বলেছে যে নির্বাচন প্রক্রিয়াটাই শুদ্ধ না। তো একটা অশুদ্ধ নির্বাচন প্রক্রিয়াকে তিনি শুদ্ধ বানিয়ে প্লিড করে রায় নিয়ে তারপরে তিনি আবার সেইটা কার্যকর করার জন্য তার লোকজন গিয়ে এই পুরো নগর ভবনটা ঘিরে রেখেছেন। এটা রাজনীতিবিদ হিসেবে আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যাশিত না। তবে এখন তো অনেক কিছুই প্রত্যাশার বাইরেও ঘটছে, মানুষ নানাভাবেই মেয়র হতে পারছে। জি, ব্যারিস্টার ফুয়াদ, আমি আপনার কাছে আসতে চাই। আজকে সরকারের পক্ষ থেকেও উপদেষ্টা বলেছেন যে আইনি একটি জটিলতা আছে, সেটি সময় সাপেক্ষ ব্যাপার এবং মানুষকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানানো হয়েছে যাতে ব্লকের এই ধরনের কর্মসূচি প্রত্যাহার করা হয়। আপনি কি মনে করেন আসলে আইনি প্রক্রিয়াটা কেমন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে আমরা এখন এমন একটা সময়ে বাস করছি যেখানে একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নাই। আমাদের ইতিহাসে এটা আনপ্রেসিডেন্টেড টাইম। ৭১-এর যুদ্ধের সময়ও আমরা দেখেছি যে আমাদের নির্বাচিত পঞ্চায়েত চেয়ারম্যানই ব্যবস্থাটা তখনও বহাল ছিল এবং সারা বাংলাদেশে তখন যে আপনার পাকিস্তানি সেনাবাহিনী যে রাজাকার বাহিনী তৈরি করেছে, এটা কিন্তু ওই যে স্থানীয় পঞ্চায়েত নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদেরকে দিয়েই তারা তৈরি করেছিল। তো সেই বাস্তবতায় যখন খুব অ্যাব্রাপ্টলি আপনার আগস্ট সেপ্টেম্বরে সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথে ৬-৮ সপ্তাহের মধ্যে চিঠি দিয়ে প্রায় সকল জনপ্রতিনিধি সকল যারা ছিলেন নির্বাচিত, অনির্বাচিত, মনোনীত আওয়ামী ফর্মে তাদের পুরো নিয়োগ প্রসেসকে বাতিল করে দিলেন, এক্সেপ্ট ইউনিয়ন পরিষদটা রেখে।
যেহেতু ইউনিয়ন পরিষদও পুরোপুরি আওয়ামী লীগের দখলে ছিল, আওয়ামী লীগ দখল করে নিয়েছে, অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার এখন পলাতক। যারা একটু বিরোধী ফরম্যাটে অথবা বিদ্রোহী হিসেবে নির্বাচিত হয়েছেন তারা এলাকাতে আছেন। তো এখন এই প্রসেসের ভিতরে সংকটটা কোথায়? এখানে যিনি ক্ষমতা হারিয়েছেন অথবা ক্ষমতায় যাওয়ার যোগ্য ছিলেন বলে মনে করেন কিন্তু চেয়ারটা পান নাই, তার জায়গা থেকে এটা দেখবার একটা জায়গা আছে। আমি রাজনৈতিক কর্মী হিসেবে দেখি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় প্রশাসনে না থাকবার কারণে প্রতিদিন জনগণের যে ভোগান্তিটা হচ্ছে, আপনি ধরেন এক জায়গাতে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, বছরের এই সময়টাতে আমরা যারা এই সকল বিভিন্ন শহরে রাজধানীতে থাকি তাদের দেখবেন যে ব্যাপক ভোগান্তি হয়। আমার নিজের মহল্লাতে আমি দেখছি গত 4 মাস ধরে রাস্তা খোঁড়াখুড়ির কারণে বৃষ্টি হচ্ছে, মানে বিশ্রী অবস্থা, বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আসা। এখন আমি কাকে বলবো? কাকে বললে পরে তাকে জবাবদিহিতা করানো যাবে? যেমন ধরেন আপনি যেন ইঞ্জিনিয়ারকে বলেন, ইঞ্জিনিয়ার তো আমার কাছে জবাবদিহি করতে বাধ্য না, তার চাকুরির যে রুলস অফ বিজনেস। আপনি যদি একজন প্রশাসনিক কর্মকর্তাকে বলেন, তিনি তো আমার কাছে জবাবদিহি করতে বাধ্য না, তার রুলস অফ বিজনেস বলে যে তিনি হচ্ছে তার বস, যিনি তার ফরম্যাটেড বস, তার যে পিডব্লিউটি অথবা তার সচিবালয়, তার অমুক ডিপার্টমেন্টের বসের কাছে তিনি জবাবদিহিতা করবেন। নির্বাচিত প্রতিনিধি হইলে তিনি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন, তিনি আমার কথার উত্তর দিতে হবে তাকে, এরকম একটা ব্যাপার। তাহলে সেই জায়গাতে আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে একদম স্থানীয় পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমার ইনফ্যাক্ট নির্বাচিত জনপ্রতিনিধি নাই। এবং আমরা বিভিন্ন জেলাতে সফর করে যেটা দেখতে পাচ্ছি যে আপনার জন্ম নিবন্ধন যে কার্ড দরকার, এনআইডি কার্ড দরকার, মৃত্যু সনদ দরকার, সাকসেশন সার্টিফিকেট দরকার, আদালতে যেখানে মামলা আটকে আছে, বাচ্চাদের মেয়েদের উপবৃত্তির টাকা পাওয়া যাচ্ছে না, নতুন বৃত্তির কার্ড নেওয়া যাচ্ছে না, বিধবা ভাতা তোলা যাচ্ছে না, টোটাল সেবাটাকে আপনার স্থবির করে ফেলেছে, কারণ ওখানে কোনো সেবা নাই, কোনো মেকানিজম ওয়ার্ক করছে না। তো সিটি কর্পোরেশনও তাই, আমার এখানে নির্বাচিত প্রতিনিধি নাই, কাউন্সিলর নাই। সেজন্য হয়তো আপনারা দেখে থাকতে পারবেন যে আমরা কিন্তু অনেকে গত সেপ্টেম্বর অক্টোবর থেকে একটা দাবি তুলেছি যে নির্বাচিত কাউন্সিলর যারা ছিলেন পৌরসভাতে এবং সিটি কর্পোরেশনে, তাদের ভিতরে যারা ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্ম থেকে হয়েছেন, ধরেন বিএনপির বিদ্রোহী প্রার্থী, জামাতের বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, অথবা ধরেন অন্য কোনো রাজনৈতিক দল থেকে বিদ্রোহী আকারে ইন্ডিপেন্ডেন্টলি হয়েছেন, যিনি আওয়ামী আমলে আওয়ামী লীগের বিরোধিতা করেছেন, জেল খেটেছেন, একটা নীতিমালা করে তাদেরকে আপাতত দায়িত্ব দেওয়া যায় কিনা প্রশাসক আকারে। এবং সেটার একটা তালিকা আমরা দেখলাম, তারা যেটা করেছে, তৃণমূল বৈষম্য বিরোধী কাউন্সিলরদের একটা প্ল্যাটফর্ম আছে, আপনার প্রায় 5700-5600 কাউন্সিলরদের একটা তালিকা আছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন মিলিয়ে। সেখানে দেখলাম 1700-র মতো কাউন্সিলর এই তালিকাতে আসে। যে অ্যাটলিস্ট এই লোকগুলোকে যদি নিয়োগ দেওয়া হয় যার যার জায়গাতে, তাহলে যেটা হতে পারে যে আপনি অ্যাটলিস্ট 1/3 এক প্রশাসনে আপনি একটা সেবার একটা বন্দোবস্ত করতে পারলেন। বাকিটা আপনি কি ফরম্যাটে করেন সেটা অনেকগুলো তরিকার কথা আমরা বলেছিলাম। তাহলে এইটা করতে পারলে, এবং দেখবেন বিএনপির যে মহাসচিব মেজর ফখরুল সাহেব কিন্তু চিঠি লিখে ওনার দলের যে 19 জন মেয়র হয়েছিল বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে, তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়ার জন্য উনি একটা অনুরোধ করেছিলেন এলজিআরডি মিনিস্ট্রিকে, যে বর্তমান আসিফ যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, উনি সম্ভবত হাসান আরিফ সাহেব মরহুম, উনি দায়িত্বে ছিলেন। এবং ওটাকে কিন্তু আমরা সমর্থন করেছি যে এটা ইজ রাইট কোর্স অফ অ্যাকশন, একটা নীতিমালা করে ইমিডিয়েটলি নিয়োগগুলো দেওয়া হোক। দেয়া হলে যেটা হবে, এই যে ভারসাম্যহীনতা চলছে ক্ষমতার, এটা কোনো না কোনো ফর্মে দূর হবে। যদি মনে করেন যে অবস্থা চলছে সেইটার কারণ কি আসলে, সেই জটিলতাটা কোথায় আসলে, আমি সেই ব্যাখ্যাটা জানতে চাচ্ছিলাম। না, এটা মানে বিষয়টা তো আপনি খুব মাইক্রো আকারে দেখতে পারবেন না। বিষয়টাকে যদি আপনি ম্যাক্রো রেজলিউশনে না যান, তাহলে তো এটা আপনি সমাধান করতে পারছেন না। আপনি এক জায়গাতে একজনকে দিলেই তো হচ্ছে না, যে আপনাকে তো টোটাল কান্ট্রি ওয়াইড একটা সলিউশন করতে হবে। আপনি একটা পলিসি ডিসিশন যখন নেবেন, তখন দেখতে হবে যে এটার বেনিফিট এবং লস কার জন্য কতটুকু রাষ্ট্র আকারে। অতএব সেই জায়গাতে আমরা একটা কালেকটিভ ম্যাক্রো রেজলিউশনের কথা বলছি। যদি মনে করেন এটা করবেন না, আপনি বলছেন যে দেখতে হবে, কিন্তু নির্বাচন কমিশন তো তাকে গেজেট প্রকাশ করেছে, তাকে মেয়র হিসেবে ঘোষণা করে। না, সেটা সেই জায়গা থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যে দেখার জন্য, কিন্তু সেই প্রক্রিয়াটা কি, জটিলতাটা কি, আমি সেটাই জানতে চাচ্ছিলাম। একটা বিষয়, নির্বাচন কি অবৈধ বা নির্বাচন বাতিল করা হবে এরকম কোনো বিষয় আছে কি? না, বিষয়টা হচ্ছে কি, ধরেন একটা মেয়াদও পার হয়ে চলে গেছে। 18 নির্বাচনের কথা বলছি, এখন ধরেন প্রায় 7 বছর ছুঁই অবস্থা। তো তার 5 বছরের টার্মটা তো পার হয়ে গেছে। যেটা করা যেতে পারে, ধরেন আমরা এর আগেও বলেছি, এরকম লোকদেরকে, ইশরাককে আপনি প্রশাসকের দায়িত্ব দিয়ে দেন দক্ষিণের,
যদি সবাই ঐক্যমতের ভিত্তিতে একমত হয় আপাতত তাকে দায়িত্বে পালন করতে দেন, যদি মেয়র হিসেবে দায়িত্ব দিতে নাও পারেন। কারণ মেয়র দেওয়ার একটা টেকনিক্যালিটি আছে, যেটা তুষার ভাই কারেক্টলি বলেছেন যে একটা পলিটিক্যাল পজিশন ছিল যে আমি নির্বাচনটা মানি না, তো নির্বাচনটা মানেন না, এই সন্তানটা অবৈধ, আবার সেই সন্তানকে আপনি ইনহেরিটেন্সের সার্টিফিকেট দিচ্ছেন কেন, মানে বিষয়টা কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তো বাট সেক্ষেত্রে যেটা হচ্ছে, ইশরাক অত্যন্ত জনপ্রিয় নেতা, বিএনপির পরিচিত মানুষ, তো তাকে আপনি প্রশাসক করেন যদি সবাই ঐক্যমতের ভিত্তিতে একমত হয়, টেকনিক্যালিটি না থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এটা ম্যাক্রো সলিউশন করতে হবে, তো এটা শুধু ঢাকা দক্ষিণের সমস্যা না, তো সারা বাংলাদেশের সমস্যা। যদি বোধ করেন যে না, এই প্রসেসটা সবাই অ্যাকসেপ্টেবল মনে করছে না, নির্বাচন দিয়ে দেন। আপনি ইমিডিয়েটলি স্থানীয় প্রশাসন নির্বাচন দিয়ে দেন, নির্বাচন করে যারা যারা হওয়ার হয়ে যাবে। এখন বলতে পারেন তাহলে জাতীয় নির্বাচনের আগে এটা হওয়া উচিত কিনা, কেন হতে সমস্যা কোথায়? বরং হইলেই তো আপনি বুঝবেন যে আমাদের নির্বাচন কমিশন, আমাদের প্রশাসন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর জাতীয় নির্বাচন করবার সক্ষমতা আসলে তৈরি হয়েছে কিনা। আপনি এই ভুল থেকে শিখতে পারবেন যেন জাতীয় নির্বাচনটা একেবারে ত্রুটিমুক্ত হয়, ফাইনেস্ট পসিবল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। তো এটা আপনি এখনই করতে পারবেন, আপনি যদি বোঝেন যে আপনি ফেজ আউট করেন, আপনি বিভাগে বিভাগে করেন, 2 সপ্তাহ পর পরে বিভাগে বিভাগে নির্বাচন করেন। কারণ বাংলাদেশের প্রশাসন একটা ফ্রি নির্বাচন করতেও কিন্তু ভুলে গেছে, কারণ 2001-এর পর সে কোনো নির্বাচন করে নাই। আপনি যখন ড্রিল করবেন না, সাডেনলি ফায়ার অ্যালার্ম বাজলেই আপনি কিন্তু ড্রিলের মুডে আসতে পারবেন না, কারণ ড্রিল করার জন্য ফিজিক্যাল ফিটনেস লাগে। তো সেই জায়গাতে বোধ করছি এটা রেজলিউশন হওয়া দরকার, থ্রু দক্ষিণা না, সারা বাংলাদেশে। জি, আমি একটি অন্য প্রসঙ্গে আসতে চাই, নুসরাত ফারিয়ার ইস্যুতে আসতে চাই। তাকে গ্রেফতারের বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেছেন যে তিনি বিব্রতকর একটি ঘটনা তিনি বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে ছেড়ে যদি দিতাম তাহলে আপনারা বলতেন যে ছেড়ে দিলেন কেন, এটি একটি বলেছে। আর যেহেতু বলছে মামলা আছে তাই তাকে গ্রেফতার করা হচ্ছে, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে। এই বিষয়ে একটি স্ট্যাটাস আজকে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, একটি স্ট্যাটাস দিয়েছেন ইন্টারিম উল্লেখ করে। আমি একটু পড়তে চাই স্ট্যাটাসটা। ইন্টারিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন। এটা কি আসলে পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে কি? না, এটা তো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চাইতেও সরকারের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করে। কেননা যে মামলাটি আছে সেই মামলা সম্ভবত সে 207 নাম্বার বা এরকম হত্যা চেষ্টা মামলা, আসামির তালিকায় অনেক পরে। দ্বিতীয় হচ্ছে যে এটা সাধারণ মানুষও বুঝবে যে এই হত্যা চেষ্টায় তার অংশগ্রহণ ছিল কিনা ছিল না। আরেকটি হচ্ছে যে তাকে গ্রেপ্তার যদি করতেই হতো তাহলে এয়ারপোর্ট থেকে কেন, তাহলে তাকে এর আগে সে জিন ছবি না কোন একটা ছবির ইয়েতে গেছে, প্রিমিয়ার শো বা কিছুতে, সে তার ব্যক্তিগত বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছে, সে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে, এর মধ্যে সে বিদেশেও গিয়েছে। তো কখনোই কিছু না করে হঠাৎ এই সময় এসে যখন সিচুয়েশন অনেক ভালনারেবল, নানান কিছু নিয়ে চারিদিকে ঘেরাও, বন্ধ অবস্থান, নানান কিছু চলছে, সেই সময় হঠাৎ তাকে গ্রেপ্তার করাটা হাসনাত আব্দুল্লাহ এখানে একটা যৌক্তিক প্রশ্ন উত্থাপন করেছেন। দ্বিতীয় যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে যে ছেড়ে দেওয়া হবে, এটাই যদি কেউ বলেন যে তার বিরুদ্ধে কিছু প্রমাণিত না হলে ছেড়ে দেওয়া হবে, তাহলে প্রমাণ করেই কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এইভাবে কেন, প্রশ্নটি চলে এইভাবে কেন? আরও একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে গুরুত্বের দিক থেকে বিচার করলে আসলে এই মামলাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা, তাদের বিষয়ে কি কাজ করেছে বা তাদেরকে নিয়ে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলির কিন্তু আসলে কোনো সদুত্তর নাই। এবং আমি যতদূর শুনেছি ওইখানে আরও একটি বিষয় আছে যে সে আওয়ামী লীগকে অর্থ সাহায্য করেছে। যে দলের পিয়নের কাছে 400 কোটি টাকা থাকে সেই দল তার কাছ থেকে গিয়ে টাকা নেয়, এইটা তো আওয়ামী লীগের জন্য একটা বিরাট অপমান। এখন এই বিশাল অপমান, মানে কেটলি টানে পানি টানে, তাদের কাছেও 400-500 কোটি টাকা ছিল, সেইখানে ধরেন তার সব সম্পত্তি এক জায়গায় করলো, তো আমার ধারণা যে 500 ভাগের 1 ভাগ হবে কিনা সন্দেহ আছে। তো সে টাকা দিয়েছে। আমার মনে হয় এইটা উল্টা এমন একটা অবস্থা তৈরি করবে যে এখন যারা সিম্প্যাথাইজার তারা এসে বলবো যে দেখেন আসলে আওয়ামী লীগ তো কোনো দুর্নীতি চুরি কিছুর সাথে যুক্ত ছিল না, কারণ কোথায় টাকায় যে নুসরাত ফারিয়াদের কাছে হাত পাততে হতো, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। তার মানে পুরো ব্যাপারটাকে একটা আমি বলবো যে এমনভাবে বিতর্কিত করা হচ্ছে এই পুরো প্রক্রিয়াটাকে, যে একটা পর্যায়ে গিয়ে সত্যিকারের অপরাধীরা এসে এই ধরনের মামলা দেখিয়ে তারা বলবে যে
এই পুরো ব্যাপারটা আসলে সঠিকভাবে হয়নি বা প্রসেস নিয়ে অনেক আপত্তি উঠবে এবং পুরো জায়গাতেই এই হত্যা মামলা, হত্যা প্রচেষ্টা সহ এই বাকি যে মামলাগুলি আছে সেই মামলাগুলির মেরিট অনেক ক্ষেত্রে কমে যেতে শুরু করবে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে। আর তার মধ্যে দেখেন যারা নিয়োগকর্তা, হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তুলেছে, নিয়োগকর্তার প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে দিচ্ছে যারা নিয়োগকৃত তারা। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ছেড়ে দেওয়া হবে, ছেড়েই যদি দেওয়া হবে এরকম যদি হয় এবং প্রমাণিত না হলে ছেড়ে দিব, তাহলে প্রমাণিত না করে ধরার দরকার কি? এটি অবশ্যই একটি ব্যাড পাবলিসিটি, ব্যাড প্রেস নিচ্ছে। মানে এই পুরো বিষয়টাতে শেষ পর্যন্ত কার ব্যাড প্রেস হচ্ছে? সরকার একজন উপদেষ্টা বলছেন উনি বিব্রত, এটা খুব ইতিহাসে লেখা হয়ে থাকবে বা এমনভাবে লেখা হয়ে থাকবে যেটা একটা খুব ভালো ঘটনা না। তো যে ঘটনা ভালো ঘটনা হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হবে না, সেই কাজগুলি বেছে বেছে করা হচ্ছে কেন? এখানে আরেকটি নাম আসছে, নুসরাত ইমরোজ তিশার নামটিও আসছে। পাশাপাশি মানুষ বলছে যে তাকে কেন ধরা হচ্ছে না, তিনি তো উপযুক্ত ব্যাখ্যা না দিলে তখন মানুষ যার যার মতো করে আলোচনা করতে থাকে। যেমন আমরা যে আলোচনা করছি এটা কিন্তু আমরা যার যার মতো করে করছি, কারণ উপযুক্ত ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। এখন কেউ কেউ বলছেন যে একটি বায়োপিকে, মুজিব বায়োপিকে যারা অংশ নিয়েছেন এটা একটা অপরাধ, বায়োপিকে তারা কেন অংশ নিয়েছেন? এখন সেই বায়োপিকে যিনি ক্যামেরা চালিয়েছেন সে তার অপরাধ নাই, সেই বায়োপিকে যারা হলে রিলিজ করেছেন তাদের অপরাধ নাই, যেসব হলে রিলিজ হয়েছে, সেই বায়োপিকের মহরতে যারা যারা গিয়েছেন তাদের অপরাধ নাই। এক লোক তো এমনভাবে কাঁদতে কাঁদতে বের হয়ে এসেছিলেন যে তার কান্না নিয়ে ট্রল হচ্ছিল, কারণ পুরো অভিনয় করছিলেন, বোঝা যাচ্ছিল। এবং ওই বায়োপিক ভর্তি ভুল ছিল, অসংখ্য ভুল, সেই ভুল নিয়ে প্রচুর আলাপ হয়েছে তখন। তো এত অসংখ্য ভুলে সমৃদ্ধ বাংলার ইতিহাসকে বিতর্কিত করে তোলার জন্য তাদের কোনো শাস্তি নাই। তো আসলে মানুষ এখন এইসব প্রশ্ন কেন করছে এই জন্য যে কেন আসলে কি কারণে গ্রেপ্তার হচ্ছে মানুষ সেটা বুঝতে পারছে না। বুঝিয়ে বলা দরকার যে কি কারণে এত বৃহৎ মানে একটা বিষয় হয়ে দাঁড়ালো 207 নম্বর আসামির জীবনে। সেটি অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ছেড়ে না দিলে আপনারা বলতেন যে এইখানে আপনি দেখেন উনি যদি বলে ছেড়ে না দিলে আপনারা কি বলেন, সেজন্য ছেড়ে কেন দিলেন, তার মানে কি কে কি বলবে সেই কথা বিবেচনা করে সিদ্ধান্ত না হচ্ছে, নাকি যেটা ঠিক সেই সিদ্ধান্তটা আপনি নেবেন? কে কাকে কি বলবে, ছেড়ে দিলে বলবেন আপনারা কেন ছেড়ে দিলেন, ধরে রাখলে বলবেন কেন ধরে রাখলেন, এইভাবেই কি সিদ্ধান্ত গ্রহণ করাটা কি প্রক্রিয়া? একজন দায়িত্বশীল ব্যক্তি আইনের মধ্যে থেকে যা কিছু সরকার এবং জনগণের জন্য ভালো, সেই ভালো সিদ্ধান্তটা নেবেন বলেই তিনি দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হয়েছেন। কে কি এসে বলবে, কে ট্রল করবে, কে কাকে কি দিয়ে সমালোচনা করবে, সেই কথা চিন্তা করে যদি সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা থাকে, তাহলে তো এই সিদ্ধান্তটা অত্যন্ত সমালোচিত হচ্ছে। তাহলে এই সমালোচিত হওয়ার মতো এই সিদ্ধান্তটা কেন নিল তারা? কে কি বলবে যদি বিবেচনাতে নিতেন, তারা কি জানতেন না যে এরকম একটা আলোচনা শুরু হয়ে যাবে? জি, ব্যারিস্টার ফুয়াদ, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখতে চান? প্রথম কথা হচ্ছে যে মামলায় যদি কারো বিরুদ্ধে অভিযোগ করা হয় অথবা তাকে যদি কোনো তালিকাভুক্ত আসামি করা হয়, তাকে গ্রেফতার করাটা জরুরি না। তাকে গ্রেফতার কেন করা হচ্ছে তার ব্যাপারে তদন্ত করাটা জরুরি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তালিকাভুক্ত করেই দেখবেন গ্রেফতার করবার একটা টেন্ডেন্সি আছে, এবং যদি তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়াও হয়, পুলিশ কিন্তু চাইলে বেল দিয়ে দিতে পারে, জিজ্ঞাসাবাদ করে প্রাইমারিলি বলতে পারে যে আমাদের আরও কিছু ইনভেস্টিগেশন দরকার, আপনি বাড়ি চলে যান, বাড়িতে থাকেন, এই শর্তে, দেশ ত্যাগ করবেন না, এটা করবেন না, ওইটা করবেন না, পুলিশ বেল আছে। কিন্তু সেটা কালচার বাংলাদেশে নাই। সো বাংলাদেশে আপনার যেটা হচ্ছে যে আপনার হেনস্থা করবার একটা প্রশাসনিক আয়োজন বিরাজমান সব জায়গায়, সব পক্ষ দেখবেন যে সব কিছুই হেনস্থা করে আদায় করার একটা কালচার, একটা ইম্পিউনিটি তৈরি হয়েছে এই দেশে, এবং এটা খুব প্রান্তিক পর্যায়ে চলে গেছে। যে আপনাকে দেখবেন যে নগর ভবনে ব্লকেট করে দেওয়া হয়েছে, তো নগর ভবনের সম্পত্তির মালিকানাটা কার? নগর ভবনের ঢোকা বের হওয়ার এখতিয়ারটা কার? আপনি দাবিটা আদায় করলে কিভাবে করবেন, কিভাবে করবেন না? সরকার কেন আবার এটার ব্যাপারে পজিশন নিচ্ছে না? তার ব্যাপারটাতে তো সরকার একটা পজিশন নিয়ে নিলেই পারে যে হ্যাঁ, এইটা ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা গেজেট করা হয়েছে, আমরা ইন্টার মিনিস্ট্রি, এলজিআরডি, ল মিনিস্ট্রি বসে আমাদের ডিসিশন হচ্ছে যে না, এটা দেয়া যাবে না অথবা দেয়া যাবে। ঝুলায় রাখার মধ্য দিয়ে যেটা হয়, সরকার সিদ্ধান্ত না দিয়ে কেওয়াসটাকে আরও ইনসাইট করে, আরও বাড়ায়। এই প্রত্যেকটা ইস্যু দেখবেন বাংলাদেশের রাষ্ট্র ডিল না করে ইনসাইট করে, এটাকে আরও বেশি ফোড়ার মতো ফুলায় তোলে। তো আপনি এই ইশরাকের ইস্যুটা তো গত 1 মাস থেকে পেন্ডিং হয়ে আছে,
তার যতটুকু আমার মনে পড়ে মামলার রায়টায় সরকার পজিশন নিলেই পারে। আবার উপদেষ্টারা তো স্ট্যাটাসও দিচ্ছে যে ওখানে রিটে ইয়েতে আপনার মামলাতে ভুল ছিল, আর্জি সংশোধন করা হয়েছে, এইটা করা হয়েছে, রায় কারেক্ট না। তো রায় কারেক্ট না হলে আপনারা অ্যাপিলেট ডিভিশনে যান, রিভিউ করেন, ইলেকশন কমিশনকে শোকজ করেন, অথবা ইলেকশন কমিশনের যে গেজেট ওইটাকে চ্যালেঞ্জ করে তো অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে আবার মামলা করতে পারে চাইলে। তো মানে আপনি প্রসেস ফলো করতে হবে তো, অথবা তার সাথে বসেন, ইশাকের সাথে বসেন, লিডারশিপের সাথে বসে রেজলিউশনে আসেন। কিন্তু যদি এটাকে জিয়ায় রাখেন এবং রেজলিউশনে না আসেন, তখন যেটা হবে আলটিমেটলি কোনো পক্ষ এখান থেকে জিতবে না, মানুষের হয়রানি হবে, হেনস্থা হবে। দুপক্ষের টানাটানিতে আসলে ক্ষতিগ্রস্ত বা মানুষই হচ্ছে আসলে। হ্যাঁ, সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং 5 দিন ধরেই সেবা বন্ধ আছে। তো এই ক্ষেত্রে আসলে সরকারকেই তো এগিয়ে আসা। সার্টেনলি রেসপন্সিবিলিটি অলওয়েজ লাইজ উইথ দ্য গভর্নমেন্ট অফ দ্য টাইম। যে কোনো বিষয়ে, রাষ্ট্রের যে কোনো বিষয়ে দায় এবং সুনাম এবং দায়িত্ব সব কিছুর সাথে সরকার জড়িত। সে আমার সমর্থিত সরকার হোক অথবা নির্বাচনে আমার পক্ষে বিপক্ষের সরকার হোক, সে যেই হোক, দিন শেষে সরকারের রেসপন্সিবিলিটি। নুসরাত ফারিহার ব্যাপারে দেখেন আরও হইল যে বিষয়টার গভীরতাটা আমরা বুঝতে পারছি না। এর আগে দেখবেন মেঘলা নামে সম্ভবত একটা মেয়েকে গ্রেফতার করা হইলো, এর আগে শাওনকে গ্রেফতার করা হইলো। প্রশ্ন হচ্ছে ভৎসনা এক জিনিস, এই মানুষগুলো গত 16 বছরের আমলে আওয়ামী ফ্যাসিবাদের কালচারাল ফ্যাসিবাদ অংশটাকে যেভাবে তারা লালন পালন পোষণ করেছে, এখান থেকে বেনিফিশিয়ারি হয়েছে, এবং এটাকে তারা একটা সাম্রাজ্য আকারে, দিল্লির দাসত্ব আকারে, কলকাতার ফ্যাসিবাদ আকারে এখানে লালন পালন করেছে, সেই ব্যাপারে আমরা আওয়াজ তুলেছি, আমরা কথা বলেছি। কিন্তু এটা ইটসেলফ একটা ফৌজদারি অপরাধ কিনা, গ্রেফতারযোগ্য কিনা? প্রশ্ন হচ্ছে আমার একটা বিষয়ের সাথে অপছন্দ আছে, আমি তাকে ঘৃণা করি, আমি তার অভিনয় ঘৃণা করি, আমি তার বক্তব্য ঘৃণা করি, আমি তার মতামতের সাথে দ্বিমত। যেমন ধরেন এই যে নারী মৈত্রী একটা সমাবেশ হয়ে গেল না কয়দিন আগে, এখানে প্রচুর ফাত্রা জিনিস হয়েছে, এর অনেক কিছুর সাথে আমি একমত না। দেশের আলেম ওলামায়ে কেরামরা একমত না, দেশের ভালো মানুষ একমত না, দেশের প্রচুর সেকুলার লিবারাল মানুষ একমত না। এইটা করে যেটা হয়েছে, নারীর এসেনশিয়াল রাইটসের যে লড়াইটা, এই লড়াইটা খুব হাস্যকর হয়ে গেছে। হাস্যকর হয়ে এখানে কিসব আপনার পাহাড়ের আন্দোলন, আমাদের সভরেন্টি কোশ্চেন পর্যন্ত চলে আসছে। এখানে সেনাবাহিনী সরাইতে হবে, এটা নারী মৈত্রীর সাথে কি সম্পর্ক এগুলোর? তো এখন এটা সমালোচনা করার মানে কি এখন এখানে যারা বেশ্যা হওয়ার রাইট চাইছে ওদেরকে এখন গ্রেফতার করতে হবে? একজন মহিলা বেশ্যা হইতে চায়, এখন এই বেশ্যা হইতে চাওয়াটা ইটসেলফ ফৌজদারি অপরাধ কিনা? না, এটা ফৌজদারি অপরাধ না, তাকে আপনি গ্রেফতার করতে পারেন না। তাকে দিনরাত আপনি মানে ফাত্রা বলতে পারেন, একটা ফাউল মহিলা বলতে পারেন, একটা ক্যারেক্টারলেস বলতে পারেন, যে আমার সমাজের সাথে আমার মূল্যবোধের সাথে এটা যায় না, এটা বলতে পারেন, কিন্তু গ্রেফতার তো করতে পারেন না। তো এই যে কোথায় যে আমাকে সমালোচনা করতে হবে, কোথায় যে আমাকে সীমানা টানতে হবে, কোথায় যে ভৎসনাটাই হচ্ছে একমাত্র পেনাল্টি, এই সীমানাটা আমরা মাঝে মধ্যে ভেঙে ফেলছি। এবং যাচ্ছে তাই এগুলো করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে, ফাও কাজটাকে কাজ আকারে ডিল করতে হচ্ছে। একটা স্বরাষ্ট্র উপদেষ্টা ভেরি ইনকম্পিটেন্ট, একটা আকামা উপদেষ্টা, অলমোস্ট কোনো গুরুত্বপূর্ণ কাজ বোঝে না সে, এবং ইন্টারনালি এক্সটার্নালি সব ইনফরমেশন থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, খুবই অযোগ্য একটা মানুষ। এই মানুষটার কাজ এখন কি? ফারিহারে গ্রেফতার করছে তো সাইরা দিমু ভাই, এটা কি শালিদুল্লাহ ভাইয়ের গল্পের বৈঠক নাকি আপনার মিনিস্ট্রিতে? আপনি ফাও কাজে ইনভলভ হয়েছেন কেন? তারা গ্রেফতার করা লাগলো কেন? বাকি 100-150 জন কোথায়, 200 জন কোথায়? ওদের গ্রেফতার করেন নাই কেন? বাকি 10 জনকে ছেড়ে দিয়েছেন কেন? ক্যান্টনমেন্ট থেকে কিভাবে তাদের সেফ প্যাসেজ দেওয়া হয়েছে? 626 জনের লিস্ট কোথায়? তো সেই জায়গাতে হচ্ছে আমাদের গভর্নেন্সের প্রায়োরিটিটা পরিষ্কার না, আমার পুরো ব্যুরোক্রেসি অ্যালাইনড হচ্ছে না গভর্নেন্সের সাথে, এবং এটা রাষ্ট্রিক সম্পর্ক। 626 জন তো ধরেন, হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন করেছে, যারা ব্যাংক লুট করেছে, সেই ব্যাংক লুটেরা বংশগুলির কোনো একজন জেলখানে আছে? আমাদের নিজেদের পকেটের টাকাগুলি এভাবে চুরি করে নিয়ে গেছে, সাধারণ মানুষের পেনশনের টাকা, ডিপিএস এর টাকা, তিল তিল করে জমানো ভাতার টাকা, কারো ফ্যামিলির বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের টাকা, কারো বাপের মরে যাওয়ার সময় দিয়ে যাওয়া ছেলে মেয়েকে টাকা, এই টাকাগুলি কারো জমি বিক্রির টাকা, কারো বাড়ি বিক্রির টাকা, কারো সারা জীবনের সঞ্চয়, সেইগুলি যারা ব্যাংক থেকে ভুয়া লোন ইস্যু করিয়ে নিয়ে গিয়েছে, এই ভুয়া লোনগুলি যখন ইস্যু হয়েছে সেই সময় যারা বোর্ডে ছিল, যারা এই লোনগুলি অনুমোদন করেছে, বাংলাদেশ ব্যাংক থেকে যারা তদারক করেছেন, তাদের কেউ আছে গ্রেপ্তারের তালিকায়? তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? এই জন্য আসলে হয়তো প্রশ্নগুলো আরো বেশি বেশি ওঠে যে জনগণের পকেটের টাকা চুরি করে নিয়ে যা চলে গিয়েছে, একজনের কাছ থেকে 200 টাকা উদ্ধার করতে পেরেছে? অর্থায়ন না হয় করেছে বুঝলাম, কিন্তু আমাদের টাকা পয়সাগুলি যারা চুরি করে নিয়ে গিয়েছে। জি,
এ পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন্নুর তুষার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিরতিতে যাবার আগে আমরা দুইটি বিষয় নিয়ে কথা বলছিলাম, এবার একটু অন্যদিকে আসতে চাই। নির্বাচনের নিয়ে সবসময় আলোচনা হয়, প্রতিদিনই আলোচনা হয়। গতকালও আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে ভোটের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, অগাস্ট বা সেপ্টেম্বরেই তো হতে পারে, এবং যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেই বিষয়গুলি প্রকাশ করার কথা দাবি জানিয়েছেন তারা। বিএনপি ভোটের জন্য সবচেয়ে বেশি চাপ দেবে এটাই প্রত্যাশিত, কেননা বিএনপি এই মুহূর্তে পুরনো যা কিছু বিবেচনায় নিলে বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ডার ফর পাওয়ার ফর নেক্সট গভর্নমেন্ট। তো সেই জন্য বিএনপি তো চাইবেই দ্রুত বাংলাদেশের যে পরিচালনার দায়িত্ব সেটা নেয়ার জন্য। ফলে তারা এইগুলি যে বলবেন, এটা কিন্তু আপনারই অনুষ্ঠানে এসে আমরা আরও এর আগে বলে গিয়েছি এবং অন্যান্য অনুষ্ঠানেও বলেছি যে বিএনপির কাছ থেকে এই বিষয়টি আসবে প্রথমে, এবং অন্যান্যরাও চাইবেন যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চান, যারা মনে করেন যে তারা ভোট হলে পরে ক্ষমতার ভাগ পাবেন না, তারা মূলত ভোটকে পেছাতে চাইবেন অথবা দেরি করতে চাইবেন। ফলে তারা যে চাপ দিচ্ছেন এটা মূলত যাতে ডিসেম্বরে নির্বাচনটা হয় সেটার জন্য, এবং এটা তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজির অংশ বলে আমার কাছে মনে হয়েছে। জি, এখন আপনি কি মনে করেন যে বিষয়গুলো রাজনৈতিক দল ঐকমত্য হয়েছে সেই বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা উচিত? যে কোনো ঐকমত্য অথবা যে কোনো দ্বিমত সবই তো জনসমক্ষে প্রকাশ করা যেতে পারে, এতে তো কোনো অসুবিধা নাই। তবে এই বিষয়টিও ঐকমত্যের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে মিটিংয়ে, যে আজকে যে আলোচনাগুলি হচ্ছে এটা কি ঘরের মধ্যে থাকবে নাকি ঘরের বাইরে যাবে। আলোচনা যখন আপনি কোনো পক্ষকে ডাকবেন তখন এই শর্ত দেওয়ার সুযোগ আছে। যারা আলোচনায় যাবেন তারা বলতে পারেন যে আলোচনার বিষয়বস্তু আমাদের মধ্যেই থাকবে, নন ডিসক্লোজার, অথবা এই আলোচনার বিষয়বস্তু পাবলিক। কিন্তু এই জায়গাতে পাবলিক হওয়াটাই সমীচীন। কেন? কারণ তারা আমাদের মতো সাধারণ জনগণের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের রাষ্ট্রের মালিক তো রাজনৈতিক দল না, রাষ্ট্রের মালিক জনগণ। ক্ষমতার মালিক তো রাজনৈতিক দল না, ক্ষমতার মালিক জনগণ, যেটা রাষ্ট্র পরিচালনার। আর আপনি যদি সর্বময় ক্ষমতার কথা বলেন, ইসলামে বিশ্বাস হিসেবে আমি মনে করি এই পৃথিবীর এই মহাজগতের সর্বময় ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। কিন্তু আমরা যে নির্বাচন করি, আমরা যে প্রসেস করি, আমরা যেসব প্রসেসের মধ্যে দিয়ে যাই, সেই প্রসেসগুলি আমরা তৈরি করেছি কেন? এইখানে যাতে একটা কোডের মধ্যে আমরা আমাদের জীবনটা চালাতে পারি। সেইখানে এই যে নির্বাচন, পলিটিক্স, রাজনীতি সব কেন? যাতে আমাদের জীবনযাত্রাটা সহজতর হয়। ফলে ক্ষমতার উৎস জনগণ, রাষ্ট্রের মালিক জনগণ, ইলেকশন ভোট দিবে জনগণ, আর ওনারা ঘরের মধ্যে বসে সিদ্ধান্ত নেবেন, এটা তো আমরা চাই না। আমরা মনে করি আমাদের ভবিষ্যতের বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘরের মধ্যে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে হতে পারে না, অন্তত আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। এবং আমি মনে করি এই দাবিটা ঠিক যিনি আমির খসরু মাহমুদ বলেছেন, উনি খুবই শিক্ষিত লোক, সজ্জন লোক, তো উনি এই দাবিটা সঠিক করেছেন যে রাজনৈতিক দল যেসব ব্যাপারে দ্বিমত পোষণ করছেন সেটাও ওপেনলি হোক, যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছেন সেটাও ওপেনলি হোক, এবং বলে দেওয়া হোক কোন দ্বিমতের কারণে, কোন মত দ্বৈততার কারণে নির্বাচন পেছাবে কিংবা নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা পরিস্থিতি তৈরি হবে। একদল লোক ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া অন্যান্য জায়গায় বলতে শুরু করবেন অনন্তকাল পারপেচুয়ালি নির্বাচনবিহীনভাবে বাংলাদেশ থাকুক, যেটা ফুয়াদ একটু আগে বলেছেন যে বাংলাদেশের কোথাও নির্বাচিত লোকজন নাই এই মুহূর্তে। এটা তো একটা গণতান্ত্রিক, বহুদলীয় গণতান্ত্রিক দেশের জন্য সঠিক নয়। এবং যেখানে এই সরকার সংস্কার হিসেবে বলছেন বহুত্ববাদ, প্লুরালিজম, সকলের অংশগ্রহণ, সেখানে কোথাও তো সকলের অংশগ্রহণ নিশ্চিত করছেন না, নিজেরা বসে সিদ্ধান্ত নিচ্ছেন। সরকার একজন দায়িত্বশীল ব্যক্তি একটা টেলিভিশন চ্যানেলে এসে বলেছেন যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কাজ করার অধিকার আমাদের আছে, এবং রাজনীতির একটা পক্ষকে বলেছেন যে দেশকে তারা বনসাই বানিয়ে রাখতে চায়। যারা এই দেশের রাজনীতিতে সেই ব্রিটিশ আমলের সময় থেকে রাজনীতি করে আসছে, বামপন্থীরা, বিপ্লবী মানবেন্দ্র রায় থেকে শুরু করে বহু মানুষ যারা প্রাণ দিয়েছেন, যারা এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, সেই রকম ঐতিহ্য যাদের আছে, সেই বামপন্থীদের আপনি বলে দিলেন তারা দেশটাকে বনসাই বানিয়ে রাখতে চায়। এটা তো রীতিমতো দেশদ্রোহিতার অভিযোগ করা, যে একটা দেশকে তারা ইচ্ছাকৃতভাবে ছোট বানিয়ে রাখতে চায়, বলে দিলেন টেলিভিশনে এসে। আমার কাছে মনে হয় যে এই কথাবার্তাগুলি যেমন আমাদেরকে এক ধরনের কনফিউশনের দিকে নিয়ে যাচ্ছে, পাশাপাশি এটাও কনফিউশনের দিকে নিয়ে যাচ্ছে যে নির্বাচন নিয়ে খোলাখুলি
কোনো কথাবার্তা হচ্ছে না। এখনো কিন্তু আমরা এতটুকুই জানি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু আবার তার সঙ্গে পূর্ব শর্ত দেওয়া হয়েছে, ছোট সংস্কার, বড় সংস্কার, ঐক্যমত, দ্বিমত, নির্বাচনের পরিবেশ অথবা পরিবেশহীনতা, মানুষের ভালো অথবা মানুষের ভালো না, নানান কথাবার্তা নানান কোয়ার্টার থেকে আসছে। নির্বাচন সম্পর্কিত একটা জায়গা থেকে একটি মতামতে আসা উচিত, এবং যেইটার জন্য জাতি প্রস্তুত হবে। আমাদেরও তো প্রস্তুতির প্রয়োজন আছে যারা ভোট দিবেন, কারণ আমরা যদি আজকে জানি জুনে নির্বাচন হবে, বহু মানুষ বিদেশে আছেন, সেই মানুষেরা অনেকে ভোট দিতে দেশে ফিরবেন, বহু মানুষ ওই সময় তাদের বাড়িতে যাবেন। এটা ভাবলে তো চলবে না যে সবাই একেবারে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। বলা হচ্ছে বিদেশ থেকে প্রক্সি ভোট অ্যালাউ করা হবে। বিদেশ থেকে প্রক্সি ভোট অ্যালাউ করবেন, সেই সিস্টেমের জন্য কি আমাদের নির্বাচন কমিশন প্রস্তুত আছে? বলে দিলেই হলো। জি, আপনি কি মনে করেন আসলে অগাস্ট বা অক্টোবরে নির্বাচন হতে পারে? আপনি কি মনে করেন যৌক্তিক তার এই বক্তব্য? আমি মনে করছি না। কারণ হচ্ছে যে কেন মনে করেন? মনে করছি না, প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের জন্য শুধু না, বিপ্লবের অথবা গণ অভ্যুত্থানের পরে সকল পক্ষ মিলে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি, এবং সেটা আমাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। সেই সরকারের পক্ষ থেকে প্রফেসর ইউনূস গত বছর সেপ্টেম্বর থেকে কনসিস্টেন্টলি একই কথা বলছেন যে আমি ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচন দিয়ে দেব। তো সেই জায়গাটাতে আমি আস্থা রাখতে চাই, এবং এর ভিতরে এখন পর্যন্ত তাকে সন্দেহ করবার মতো অথবা তিনি নির্বাচন পিছিয়ে দেবেন, আমি ইন্টারনালি যত সেক্টরে যত জায়গায় অ্যাডভাইজারদের সাথে কথা বলেছি, ন্যূনতম এটার ব্যাপারে আশঙ্কিত হওয়ার কোনো আভাস পাইনি। প্রফেসর ইউনূস সাহেব এই বয়সে এসে, 84-85 বছর বয়সে এসে উনি একটা ভাড়ামি করে কবরে যাবেন, এই মাইন্ডসেটের মধ্যে উনি এখন নাই। উনি এখন 60-65 চার্মের মধ্যে নাই। উনি ইন্টারন্যাশনালি একটা কথা বলে ফেলেছেন, এই বলে ফেলাটা থেকে সরে আসলে যে ওনার ইমেজ ক্ষুণ্ণ হবে, এটা উনি অবগত, এই ব্যাপারে উনি সম্যক অবগত। অতএব সেই জায়গাতে তাকে সন্দেহ করবার মতো ন্যূনতম কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না। তো সেখানে এটা বরং বারবার বললে দেশে অস্থিরতা তৈরি হতে পারে। যেটা বলা যেতে পারে যে সুষ্ঠু নির্বাচনটা ডিসেম্বর থেকে অনওয়ার্ডস হওয়ার ব্যাপারে কি কি প্রিপারেশনে ঘাটতি আছে, এই আলোচনাটা বরং আমাদের আসা দরকার বেশি করে, যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হইতে হইলে, এবং ইলেকশন কমিশনকে কিন্তু সরকার ডিসেম্বরের কথা বলে দিয়েছে যে আপনারা ডিসেম্বরকে ধরে নিয়ে সকল প্রস্তুতি রাখেন, এবং নির্বাচন কমিশনও কিন্তু সেই প্রস্তুতিগুলো অলরেডি নিচ্ছে। তাহলে আমি বারবার কেন, মানে আপনি ধরেন আমাকে দাওয়াত দিলেন যে আপনি 26 তারিখে আমার বাসায় আসবেন, দাওয়াত দেওয়ার পরে আবার এই দিন তারিখ নিয়ে আমার পক্ষ থেকে ভাই দাওয়াত ঠিক আছে, চেঞ্জ করেন নাই তো, কি খাওয়াবেন, দুপুরে আসবো না রাতে আসবো, মানে এইটাকে আমি দেখি যে সিম্পলি মানে আননেসেসারি। যেটা দরকার আমাদের একটা সিরিয়াস ভালো নির্বাচন হবার শর্ত নিয়ে আলোচনা করা দরকার। যেটা ধরেন ইলেকশন হবে, কালো টাকা মুক্ত নির্বাচন হবে। বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই, ক্ষমতার ভারসাম্যহীনতা নষ্ট হয়ে গেছে, কিন্তু বিএনপি এত বড় দল যে তার সাপেক্ষে অন্য কোনো দল নাই বাংলাদেশে। ইনফ্যাক্ট সকল রাজনৈতিক দল বিএনপি ছাড়া বাকিরা যারা একসাথে যদি হয়, তারপরও 100 সিটে ভালো কম্পিটিশন করবার মতো প্রার্থী দেওয়া তার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। বাংলাদেশের সকল নির্বাচনী আসনে সকল সেন্টারে পোলিং এজেন্ট দিতে পারবে এমন কোনো দল নাই বিএনপি ছাড়া। তাহলে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের রাজনীতিতে কি পরিমাণ একটা শূন্যতা পূরণ হয়েছে। এটা দেশের জন্য ভয়াবহ একটা ব্যাপার। বিএনপির কে অস্তিত্ব সংকটে ফেলে দেবে। বিএনপি যদি মনে করছে যে আমি এককভাবে 250, 270, 80 সিট নিয়ে ক্ষমতায় আসবো, এটা বিএনপির আগামী দিনের রাজনীতি শেষ করে দেবে। কারণ ল্যান্ডস্লাইড হচ্ছে কবরে যাওয়ার পথ। ল্যান্ডস্লাইড কখনো অ্যাকাউন্টেবল পলিটিক্স তৈরি করে না রাষ্ট্রে। অতএব সেই জায়গাতে আমাদের সবার জন্য এখন আলোচনার বিষয় হয়ে গেছে যে একটা ক্রেডিবল অপোজিশন আমি কোথায় পাবো। তারপরে ধরেন একটা বিশাল দল আছে, অনেকগুলো দল এখন আছে বিএনপির সাথে বার্গেন করে একটা দুটা সিট বাগাইতে পারে কিনা। কেউ বিরোধী দল হইতে চায় না। তাহলে আপনি বিরোধী দল ছাড়া পার্লামেন্ট কিভাবে চালাবেন? আপনি ওয়েস্টমিনিস্টার মডেলের পলিটিক্স চান তো এই দেশে, তাহলে সরকারকে অ্যাকাউন্টেবল করবে কে? বিএনপির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে জাতীয় ঐক্যমতের সরকার হবে, মানে যুগপদে যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে এসে সরকার গঠন করবে। তাহলে বাকি থাকবে কে? সবাই সরকারের অংশীদার হয়ে যাবে। তাহলে সেখানে কি গণতন্ত্র ফ্লারিশ করবে? এটা দেশের জন্য ভয়ানক একটা ব্যাপার। তাহলে আমাকে ডিসেম্বরের দিন তারিখের থেকেও আমি তো এগুলো নিয়ে আমি চিন্তিত। আমার কালো টাকা মুক্ত নির্বাচন কিভাবে হবে? যারা নতুন নির্বাচনে আসতে চায়, একটা যোগ্যতার ভিত্তিতে, ম্যারিটের ভিত্তিতে ইলেকশন করতে চায়, সে কালো টাকাকে ফেস করবে কিভাবে?
ভালো প্রার্থীরা এই বিশাল ক্রিমিনাল সিন্ডিকেট যে 10 কোটি 50 কোটি টাকা চা নাস্তার মতো করে বিলাবে, ফুসপানি খাওয়াবে, নগদে বিকাশে দেবে, অটো পাঠায়, ভ্যান গাড়ি পাঠায় লোক নিয়ে আসবে, এই ইলেকশন ক্যাম্পেইন আমি কীভাবে মোকাবেলা করব? অতএব গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যখন বলছি যে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, নতুন নির্বাচনী বন্দোবস্তও তো লাগবে, সেটা কি আসলে, সেটার ঘাটতি কোথায় কোথায় আছে? আমার ইলেক্টোরেটকে, আমার নির্বাচনে যারা ভোট দেবেন তাদেরকে শিক্ষিত করব আমরা কিভাবে ইলেকশন কমিশনের? আমরা দেখবেন ইলেকশন কমিশনের কাজ আসলেই সাদা ব্যালটে হবে, ইভিএমে হবে, সেনাবাহিনী যাবে না, ভিতরে ঢুকতে পারবে না, সাংবাদিকরা মোটরসাইকেল চালায় যেতে পারবে না, কয়টা পর্যন্ত পারবে, ক্যাম্পেইন কি হবে, দেখবেন এখানে চলে যায়। নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আপনার ভোটার। আপনার দেশে ভোটার আছে কিনা, যেটা নিয়ে আমি বারবার বলেছি। বাংলাদেশে তালিকাবদ্ধ ভোটার নাগরিক আকারে নাই, চিন্তার ভোটার নাই। এখানে ফুসপানির ভোটার আছে যারা কেনাবেচা হয়। তাহলে এই নাগরিককে আপনি কিভাবে ভোটার বানাবেন ডিসেম্বরের মধ্যে? এটার জন্য আপনি কি ক্যাম্পেইন শুরু করছেন? ইলেকশন ক্যাম্পেইনকে ঘিরে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে, সেটাকে আপনি কিভাবে রিমডেল করবেন? আপনি কিভাবে খরচ কমায় ফেলতে পারেন? এই বিষয়গুলো নিয়ে যদি সিরিয়াস ডিসকাশন না হয়, আপনার কোনো ফ্রি ফেয়ার ইলেকশন তো দূরের কথা, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লপসাইডেড ইলেকশন হবে এই আগামী ডিসেম্বর থেকে জুনের নির্বাচন। এই লেভেলের 73-এও শেখ মুজিবকে জাসদ যে লেভেলে চ্যালেঞ্জ করতে পেরেছে ইলেকশনে, এখানে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো কোনো দল আশেপাশে নাই, কেউ নাই কালেকটিভলি। আপনাদের দল? আমরা ধরেন তো একটা, মানে এটা বিএনপি সাপেক্ষে তো কিছু না, সবাই যোগ করলেও কিছু না। জামায়াত ইসলাম সবাই মিলে 100 আসনে প্রার্থী দিতে পারবে না, বিএনপি ছাড়া বাকি যারা আছে। তাহলে বাংলাদেশের হিস্ট্রিতে এই লেভেলের একটা লপসাইডেড ইলেকশনের দিকে আমরা যাচ্ছি, এইটা বরং আমার জন্য বেশি আশঙ্কাজনক। এনসিপিও পারবে না, সবাই মিলেও পারবে না, সবাই মিলে পারবে না। তাহলে সেই জায়গাতে এই ডিসকাশনটা কত জরুরি আমাদের জন্য, যে আমার দেশের স্বার্থ তো আমার ফার্স্ট প্রায়োরিটি, সবার আগে তো বাংলাদেশ, আমার গণতন্ত্র। দেশের প্রায়োরিটি সবার আগে। এই প্রসঙ্গ যেহেতু আসলো, আরেকটি বিষয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, চট্টগ্রাম বন্দরের বিষয়টি আসতে চাই। আসলে এই বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়াটা কতটা যৌক্তিক বলে মনে করেন? কোনো কিছু ব্যবস্থাপনা বিদেশিদের কাছে দেওয়ার যুক্তি থাকতেই পারে, কেননা বিদেশিরা কিছু কিছু বিষয়তে আমাদের চেয়ে ভালো পারেন। ধরেন স্যাটেলাইট পাঠাবেন, তো আমরা তো স্যাটেলাইট কোনোদিন পাঠাই নাই, বিদেশি লাগবে সেখানে। কিংবা ধরেন জাহাজ বানাবেন, বৃহৎ অয়েল ট্যাঙ্কার বানানো কিংবা বৃহৎ এয়ারক্রাফট ক্যারিয়ার বানানো, এগুলো তো আমাদের জাহাজ নির্মাণ শিল্প পারে না, তো বিদেশিরা বানাবেন। সেরকম বহু কিছু আছে। আমাদের ওষুধ যে কাঁচামাল, সেই কাঁচামাল তো আমরা পুরোটাই বিদেশ থেকে প্রায় আনি এবং সেটা বিদেশেই তৈরি হয়। ফলে অনেক কিছু আছে যেটা বিদেশ থেকে আনতে হয়, বিদেশি জিনিস প্রয়োজন হয়। সকল কম্পিউটারের বড় বড় সফটওয়্যারগুলি মাইক্রোসফট কিংবা ধরেন অন্য বড় সফটওয়্যার কোম্পানিগুলো তৈরি করে, আমরা তো করি না। তো এগুলো ঠিকই আছে। যেটা আমার কাছে মনে হচ্ছে যে ডিউ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ইট শুডন্ট বি থ্রু আ সিলেকশন অর এ ক্লোজড সিলেকশন। এটার ওপেন টেন্ডার হবে, সেই টেন্ডার লাভজনক ছিল কত দীর্ঘ সময় ধরে এটি লাভজনক না, ধরেন লাভজনক ছিল, তারপরে সেই লাভে আপনি সন্তুষ্ট না। মনে করেন যে 1 টাকা লাভ হচ্ছে, আমি 2 টাকা লাভ চাই, কিংবা এই লাভের সাথে আমি আরো অনেক কিছু চাই, হতেই পারে। কিন্তু এটার তো একটা ডিউ প্রসেস আছে। এত একটা বন্দর, সেটা রাষ্ট্রের সম্পদ, এবং রাষ্ট্রের সম্পদ যদি অন্য কেউ পরিচালনার জন্য যান, তাহলে এটা কোনো এক্সিকিউটিভ ডিসিশনে বা একটা ছোট কোনো ক্লোজড ডিসিশন প্রসেসের মধ্যে হতে পারে না। এটা ওপেন টেন্ডার হবে, পৃথিবীর সব জায়গা থেকে যারা বন্দর পরিচালনা করেন তারা টেন্ডারে অংশ নেবেন, সেই টেন্ডার বিবেচনা করা হবে এবং সেইখান থেকে যারা সবচেয়ে উপযুক্ত তারা পরিচালনার দায়িত্ব পাবেন। এটা তো আপনার, আমার বা অন্য 5-10 জন লোকের সিদ্ধান্তের মধ্যে দিয়ে হওয়া উচিত না। এটা প্রসেস মেনটেন করা উচিত। একইভাবে অন্য যে কোনো রাষ্ট্রীয় বিষয়ে যেগুলো আমরা ধরেন ইজারা দেই অথবা পরিচালনা চুক্তি দেই অথবা উৎপাদন পরিচালনা চুক্তি করি, সেটার তো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। যেটা আমাকে দুঃখ দিয়েছে সেটি হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্যের মধ্যে বলেছেন যে ভারতে চিকিৎসার জন্য যান কেন? কারণ দেশে স্বাস্থ্য নাই। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সারা পৃথিবীতে ডাক্তার, নার্স এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী তাদের কারণে মিরাকল হিসেবে চিহ্নিত হয়। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যেখানে বাংলাদেশ অ্যাজ এ হেলথ মিরাকল উল্লেখ করা আছে, যেখানে সর্বোচ্চ পরিমাণ টিকা বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে পেরেছেন। বাংলাদেশ নারী ও শিশুর মৃত্যুর হারকে এই অঞ্চলে সবচাইতে দ্রুত এবং সবচাইতে কার্যকরভাবে কমিয়ে আনতে পেরেছে। বাংলাদেশ নিউমোনিয়া থেকে শুরু করে অন্যান্য যে রোগগুলিতে শিশুর মৃত্যু হয় সেই মৃত্যুগুলিকে কমিয়ে আনতে পেরেছে। বাংলাদেশ ডায়রিয়া, কলেরার মতো যে মহামারী সেটাকে প্রতিহত করতে পেরেছে। বাংলাদেশ কালাজ্বর, যক্ষ্মা এবং এই ধরনের যে অসুখগুলি রয়েছে তার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ব্যবস্থা নিয়েছে এই দেশগুলির মধ্যে আছে। এবং বাংলাদেশ এই অঞ্চলে এইডসের বিরুদ্ধে সবচেয়ে
আমি বলবো যে নিয়ন্ত্রণকারী যে দেশগুলি আছে তার মধ্যে সামনের দিকে এগিয়ে আছে। আমি এতগুলি উদাহরণ দিলাম শুধু পাবলিক হেলথ অ্যান্ড কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে। কিন্তু আমি আপনাকে বলি না, কিন্তু আপনি বন্দর দিয়ে দিবেন দেন, একটা পুরা স্বাস্থ্য কমিউনিটিকে আপনি বলে দিলেন বাংলাদেশের স্বাস্থ্য নাই, ভারতে কেন যান? এবার আমি যদি বলি বাংলাদেশে তো অনেকে ঘুষ খান, তাহলে সেখানে বিদেশিদেরকে এনে বসিয়ে দেন। বাংলাদেশে তো আরও বহু কিছু আছে যেটা পরিচালিত হয় না ঠিক মতো, সেই জায়গাগুলি দিয়ে দেন। বাংলাদেশ ব্যাংক থাকার পরও ইন্টারন্যাশনাল লিজিং, বিআইএফসি, পিপলস লিজিং, এইসব জায়গাতে বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকি থাকার পরেও জনগণের টাকা চুরি করে নিয়ে গেছে। ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এসালামের যতগুলো ব্যাংক আছে সেগুলি, লিজিং কোম্পানি আছে সেইগুলি থেকে দেদারসে টাকা চুরি হয়েছে। এগুলি তো এনবিএফআই যারা কন্ট্রোল করেন এবং তদারক করেন, অডিট করেন বাংলাদেশ ব্যাংক, সেটা তো তারা করতে পারেন নাই। বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছে, তাহলে সেখান থেকে টাকা চুরি হয়ে গেছে। তো বাংলাদেশে তো ব্যাংকিং নাই, তো এখন ব্যাংকার এনে দিই আমরা বিদেশ থেকে, এইভাবে এনে দিই। চেজ ম্যানহাটন আসুক, জেপি মর্গান আসুক, এসে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করুক। আপনি একটা জায়গাতে কাউকে দিয়ে দিবেন দেন, আরেকটা পুরো কমিউনিটিকে আপনি বলবেন বাংলাদেশের স্বাস্থ্য নাই। আমি এটা কোনোভাবে, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই দুঃখজনক। এবং এই ধরনের উদাহরণ দিয়ে আরেকটা বিষয়কে জাস্টিফাই করাটা কোনোভাবে সঠিক। আপনি বরাবরই স্বাস্থ্য খাত নিয়ে সোচ্চার, আমরা বলবোই। আমি আপনার সঙ্গে কখনো সময় পেলে আমি স্বাস্থ্য খাত নিয়ে কথা বলবো একদিন হয়তো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে ভারত আর বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে? সম্প্রতি তারা স্থল বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের উপর, কিভাবে দেখেন আপনি? এর আগে একটু বন্দর নিয়ে বলি। প্রথম কথা হচ্ছে যে বন্দরের এই ডিপি ওয়ার্ল্ড অথবা দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তটা 2020-এর আগের রেজিমের সময় সিদ্ধান্তটা ছিল, সেটা আন্দোলনের বাস্তবায়নটা হয় নাই হচ্ছে মেইনলি আওয়ামী অলিগার্কদের ভাগবাটোয়ারার বাণিজ্যের কারণে। আপনি জানেন যে নিউমুরিং টার্মিনালের ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল এই জাভেদ, সাইফুজ্জামান জাভেদ, যে 350 বাড়ি কিনছে আপনার লন্ডনে তার কোম্পানিতে। ওখানে মাসে খরচ হয়তো 30,000 টাকা, সে 6 কোটি টাকা বিল করতো। এই ধরনের দুর্নীতি ওখানে প্রতিদিন হয়েছে। তো এই জন্য এটা প্রফেশনালি কাজটা আগায় নাই। এই সরকার এসে ওই বন্দোবস্তটা রিভিউ করেছে, রিভিউ করে দেখেছে যে এটা প্রফেশনালি গো অ্যাহেড করার মতো, মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো। এবং এটা কিন্তু একটা টেম্পোরারি মেজার, বলা হচ্ছে 31 থেকে 36 সর্বোচ্চ এই সময়টা পর্যন্ত কন্টিনিউ করতে পারে। এবং এটা হচ্ছে সিম্পলি ম্যানেজমেন্ট, অপারেশনাল ম্যানেজমেন্ট। এবং অপারেশনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ডের সার্ভিস এই অঞ্চলের অনেক বন্দরও কিন্তু নিয়েছে এবং নিচ্ছে। শ্রীলঙ্কা নিচ্ছে, ভারত নিচ্ছে, পাকিস্তান নিচ্ছে, পৃথিবীর অনেক দেশ, প্রায় 70টা দেশে তারা এই পোর্ট অপারেশন এবং পোর্ট ম্যানেজমেন্টের কাজ করছে। প্রশ্ন হচ্ছে যে এখানে এই বিদেশের কাছে দিয়ে দেওয়া বিদেশি বন্দোবস্ত, এইটা একটা বামপন্থী ন্যারেটিভ এই হিস্টোরিক্যালি এখানে ছিল। আমরা যারা একসময় বাম রাজনীতি করেছি, আমাদেরকে প্রচুরভাবে এগুলো পড়ানো হয়েছে যে এটা কী কী সমস্যা আছে। প্রবলেম যেটা হয়েছে, কোনো বামপন্থী ভালো মডেল কিন্তু নাই যে একটা পোর্টকে সে গ্লোবালি কম্পিটিটিভ করেছে। পৃথিবীর কোনো দেশ করতে পারে না, কোনো বামপন্থী রাষ্ট্র। চায়না কিভাবে করতে পেরেছে? কারণ সেটা ক্যাপিটালিস্ট মডেলে গেছে, সেইটা পশ্চিমা মডেলে গেছে বলে এটা করতে পেরেছে। তো সেই জায়গাতে প্রশ্ন হচ্ছে যে আপনি কি আসলে বনসাই হয়ে রাখবেন কিনা পোর্টকে? পোর্ট আপনাকে প্রফিট দেয়, কিন্তু প্রফিটটা তো ইটসেলফ আপনার জন্য যতটুকু লুক্রেটিভ মনে হচ্ছে, বিজনেসম্যানের জন্য তো লুক্রেটিভ না। কারণ তার মালটা আনতে এবং তার ইম্পোর্টেড মালটা এক্সপোর্ট করতে তার এখানে 22 দিন 25 দিন পর্যন্ত ওয়েট করতে হয়। তাহলে তো এফডিআই যে করবে, যে এখানে ডলার ইনভেস্ট করবে, তার জন্য তো এটা কম্পিটিটিভ না। কলম্বোতে এটা হয়তো ধরেন 15 দিন লাগে, ভিয়েতনামে বেইজিংয়ে গেলে এটা হয়তো 7 দিন 8 দিন লাগে, সিঙ্গাপুরে এটা 3 দিনে করতে পারে। তাহলে আপনি গ্লোবাল কম্পিটিশনে তো পিছনে পড়ে যাচ্ছেন। এবং আশিক চৌধুরী কিন্তু আপনার গত কয়দিন আগে বিডাতে পলিটিক্যাল পার্টিজের লিডারদেরকে নিয়ে কিন্তু বসেছেন এই বিষয়গুলো এক্সপ্লেন করবার জন্য। স্যাডলি সেখানে বিএনপি যায় নাই। এবং ওখানে কিন্তু চিটাগং পোর্ট নিয়ে, হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে উনি কথা বলেছেন যে এখানে বাংলাদেশ সরকারের প্রাইমারি ইন্টারেস্ট হচ্ছে আমার ন্যাশনাল ইন্টারেস্ট, আমার জাতীয় স্বার্থ, আমার সভরেন্টি, এবং এই ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এবং সেখানে সে বলেছে যে ইনভেস্টমেন্ট সামিটের রেজাল্ট পাওয়ার শর্তই হচ্ছে যদি আমরা পোর্ট ফ্যাসিলিটি ডেভেলপ করতে না পারি, তাহলে ইনভেস্টমেন্ট সামিটে যারা আগ্রহ দেখাচ্ছেন তারা হতাশ হয়ে যাচ্ছেন। অতএব সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে এই যে আর্গুমেন্টগুলো আসছে, আমি দেখেছি খুবই ভেরি পুয়ার
কনস্পিরেটরাল এবং কোনো সাবস্ট্যান্টিভ আর্গুমেন্ট আমি এখানে পাই নাই। একটা প্রশ্ন আছে আমার সাথে ফুয়াদের কাছে, জি, সেটা হচ্ছে যে চাইনিজরা যে ক্যাপিটালিস্ট মডেল ফলো করেছে, তারা কি কোনো বিদেশি কোম্পানিকে তাদের পোর্ট চালাতে দিয়েছে? দিয়েছে তো, পুরো ইন্ডাস্ট্রি তো আপনি দেখেন টোটাল পোর্টগুলো ওয়েস্টার্ন কনসালটেন্ট, কিন্তু কনসালটেন্ট, কিন্তু পোর্টগুলো কি মানে কন্টেইনার হ্যান্ডলিং বা এক্সিকিউটিভ যে দায়িত্বগুলি সেগুলি কি? ওইটা এক্স্যাক্টলি উত্তর আপনাকে দিতে পারছি না, বাট ডিপি ওয়ার্ল্ডের তালিকাতে যেটা দেখলাম আপনার তৃতীয় বিশ্বের দেশ, উন্নয়নশীল দেশের অসংখ্য দেশ ইনক্লুডিং কোরিয়ার নাম দেখলাম আপনার। কোরিয়াও 80 দশকে 90 দশকে লম্বা সময় পোর্ট ম্যানেজমেন্ট বিভিন্ন দেশকে দিয়ে করিয়েছে। যুক্তরাষ্ট্র তাদেরকে দেয়নি, করিয়েছে এক সময়, কিন্তু সিঙ্গাপুরও করিয়েছে আপনার 60 70 যুক্তরাষ্ট্র 80 তাদেরকে দেয়নি। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা ছিল তাদের পোর্ট নিয়ে কাজ করা, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করেনি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি কি এইভাবে অরাজনৈতিক সরকার আছেন, আপনি কি 36 সাল বা 40 সাল পর্যন্ত আপনি চুক্তি করে রেখে দিয়ে যেতে পারেন? না, ওইটা তো ধরেন যে কোনো ধারাবাহিক সরকারের জন্যই এই প্রশ্ন আছে। এই প্রশ্ন অবশ্যই 16 বছরে একটা অনির্বাচিত আলোচনা সরকার ছিল বাংলাদেশে। এই ধরনের কোনো এই প্রশ্ন আসলে আরো জটিলতা বাড়বে বাংলাদেশে। 16 বছরে করবে না, না সার্টেনলি করবে যেন ডেমোক্রেসিতে প্রশ্ন করবার রাইট আছে। 16 বছরে তাহলে আওয়ামী লীগের সাথে করা যত ইন্টারন্যাশনাল ট্রিটিস, কনভেনশন, এমওইউ আছে, সেটার ফিউচার কি হবে? আমরা আদানি চুক্তি বাতিল করবার দাবি উঠেছে না বাংলাদেশে, যে প্রতি বছর বাংলাদেশকে হাজার হাজার কোটি টাকা, যদি আমরা ভবিষ্যতে দেখি, কারণ কেউই তো আর নির্ভুল না, যদি আমরা দেখি যে আপনি 40 বা 41 সাল পর্যন্ত একটা চুক্তি করে রেখে গিয়েছেন যেটা আদানির মতোই হলো, তখন কি হবে? না, ওইটার জন্য তো আপনাকে কোনো না কোনো গভর্নমেন্টকে ট্রাস্ট করতেই হবে দিন শেষে। কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি ফারাক্কাবাদ শেখ মুজিব করে দিয়ে গেছে না, আমরা সাফার করছি না এখন শেখ মুজিবের যেই ল্যান্ডস্লাইড পপুলারিটি ছিল বাংলাদেশের ইতিহাসে, এর থেকে কোনো পপুলার লিডারের জন্ম কি আর হইতে পারবে? সেই মানুষটাই তো ফারাক্কাবাদ করে আজকে আমাদেরকে ডুবাই দিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে মানে আপনি কি চুক্তির কথা বলছেন? হ্যাঁ, ফারাক্কা যেটা আপনার ইন্ডিয়াকে পরীক্ষামূলকভাবে চালু করতে দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের কোনো না কোনো সরকারকে তো এইটা ট্রাস্ট করতেই হবে দিন শেষে, কিন্তু এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো জারি রাখতে হবে। কোনো না কোনো সরকারকে ট্রাস্ট করার জন্য যেটি রাজনৈতিক দলগুলো বলছে যে তাদের সঙ্গে আলোচনা করে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা, না, এটা প্রবলেম আছে না, এটা প্র্যাকটিক্যাল কোশ্চেন না কেন আপনার, এটা কনফিডেন্সিয়ালিটি ক্লজ আছে। একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রের সাথে চুক্তি করবে, চুক্তির ক্লজ নিয়ে কখন পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা হয় না। এটা দুইটা স্টেট, এটা কি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি? বর্তমানে এটাই তো গভর্নমেন্ট আমাদের। না, কিন্তু ডিপি ওয়ার্ল্ড কি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি না, ইভেন প্রাইভেট কোম্পানির সাথে যদি আপনি চুক্তি করেন, যেমন আদানির সাথে যখন চুক্তি করা হয়েছে, এটা টার্মস এন্ড রেফারেন্স তো আমাদের সাথে শেয়ার করা হয়। সেটা তো একটা কালো আইনের মাধ্যমে হয়েছিল, ওই বিদ্যুৎ মন্ত্রণালয়কে ইন্ডেমনিটিও দেওয়া হয়েছিল। না, ওটাই মানে যেটা হয় দিন শেষে, তো সেইগুলিকে আমরা বজায় রাখবো নাকি নতুন বন্দোবস্তে আমরা নতুন ভাবে এই বিষয়গুলো আলোচনা করব? ওইটার ডিফিকাল্টি হচ্ছে তুষার ভাই, পৃথিবীতে কোনো বিগ কোম্পানি আপনাকে আপনি যদি তার টার্মসকে এক্সপোজ করেন, তাহলে তার সাথে আপনার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সম্পর্কে আমার একটা ধারণা আছে, তাহলে আপনার সাথে চুক্তিতে আগাবে না। হ্যাঁ, দিন শেষে আমরা যেটা প্রেসার ক্রিয়েট করতে পারি। আপনি তো এই নন ডিসক্লোজার করছেন একটা পাবলিক প্রপার্টি নিয়ে, পাবলিক প্রপার্টির চুক্তি নিয়ে, তো সেইখানে তো কাউকে না কাউকে জনগণকে অবহিত করতে হবে। জনগণ কার মাধ্যমে অবহিত হবে? আপনি সরাসরি অবহিত করছেন না, আপনি জনগণের প্রতিনিধি যারা রাজনৈতিক দল তাদেরকেও জানাচ্ছেন। এই অংশটার সাথে আমি একমত যে আমরা চাই যে এখানে, আমি পার্সোনালি কোনো সিকিউরিটি কনসার্ন দেখছি না, কিন্তু সরকারের পক্ষ থেকে আমিও বলি না, বাট যেটা ডায়ালগটা হওয়া দরকার। কারণ সিকিউরিটি আমরা দেখব, যেইটা অপারেট করুক তদারকি তো আমরা দেখব, কিন্তু প্রশ্ন তো আলোচনাটা হোক। আমরা তো বাংলাদেশ ব্যাংকের টাকা পাহারা দিতে পারি না, আমরা তো কোথাও পাহারা দিয়ে খুব একটা যে ভালো করেছি সেটা তো নাই। তাহলে আমি তো পাহারা দেওয়ার যোগ্যতা রাখি না, এখন কি পাহারা দেওয়ার জন্য আরেকজন বিদেশি হায়ার করবেন? রাইট, এখন প্রশ্ন হচ্ছে ডায়ালগটা জরুরি, যেটা আমরা বলেছি, এবং সেই জন্যই কিন্তু বিডা কিন্তু সবাইকে ডেকেছিল যে ইনভেস্টমেন্ট সামিটের ফলো আপের জন্য আমাদের চ্যালেঞ্জগুলো কি কি। সেখানে কিন্তু অলমোস্ট সব রাজনৈতিক দল গেছে, বিএনপি যায় নাই। বিএনপি গেলে যেটা হতো, এখানে ডায়ালগটা খুব সিরিয়াস মুডে ডিসকাশন হইতে পারতো যে এই কনসার্ন আছে, এগুলো আমাদেরকে পরিষ্কার করা। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমার একটি প্রশ্ন ছিল যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে, খুব সংক্ষেপে বলবেন, শেষ করতে হবে। ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্র আকারে আমাদের কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, এটা হচ্ছে বটম লাইন। ভারতের সাথে সম্পর্ক ছিল আওয়ামী লীগের, শেখ পরিবারের, জাতীয় পার্টি এরশাদের, এরকম কিছু ব্যক্তি এবং এন্টিটি যারা মোটা দাগে হচ্ছে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব সাপেক্ষে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, আমার জাতীয় নিরাপত্তার হুমকি। কিন্তু তাদের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক আছে, কেনা বেচা আছে, সেটি ক্ষতিগ্রস্ত। আপনার বাসার সামনে যে ভ্যান গাড়ি থেকে আপনি সবজি কেনেন, ওই সবজিওয়ালার সাথে আপনার কোনো সম্পর্ক আছে কিনা, ও কই থাকে, ওর ছেলে মেয়ে কয়জন, ওর বাড়িতে কখনো গেছেন কিনা, ওর ঈদের দিন দাওয়াত দিয়ে খাওয়াইছেন কিনা। আপনি কেনা বেচা করেন কিন্তু সম্পর্ক হয় না। যেই সুন্দর মেয়েটাকে আপনি পাড়ার গ্রামের স্কুল থেকে হেঁটে যেতে দেখেছেন, অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকেছেন,
ওকে আপনি দেখে মুগ্ধ হয়েছেন, কিন্তু ওর সাথে আপনার সম্পর্ক হয়নি। সম্পর্ক এইভাবে হয় না। ভালোবাসা হইতে পারে, কিন্তু সম্পর্ক হয় না। ওই ভালোবাসার সম্পর্ক হাসিনার সাথে ছিল, শেখ মুজিবের সাথে ছিল, ভারতের জাতীয় পার্টি এরশাদের সাথে ছিল। বাংলাদেশ রাষ্ট্র আকারে, জাতি আকারে ভারতের সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। দিস ইজ দ্য বটম লাইন। এর মানে কি আমরা কেনাবেচা করি নাই? আমি ঘুরতে যাব না, ও আমার দেশে ঘুরতে আসবে না, সব কিছু চলবে, কিন্তু সে আমার জাতীয় শত্রু, এটা মনে রেখে সব সম্পর্ক চলবে। প্রশ্ন হচ্ছে এখন এই যে কেনাবেচা বন্ধ করে দিয়েছে, কিছুই হবে না। এটার এক্সাম্পল দেই যে ভারত থেকে আমরা আসলে কি আনি। মোটা দাগে কিছু খাবার দাবার আনি, চাল ডাল আলু পেঁয়াজ, তাও ম্যাক্সিমাম টাইম যে সময়ে দেওয়ার কথা, যে দামে দেওয়ার কথা, যে প্রসেসে দেওয়ার কথা সেটা তারা দেয় না, বেইমানি করে। এখানে মোটা দাগে আনি হচ্ছে তুলা আনি, সবচেয়ে বেশি আমরা ইম্পোর্ট করি হচ্ছে ভারত থেকে তুলা আনি, $2 to 3 বিলিয়ন তুলা আনি। এর থেকে সস্তায় সেন্ট্রাল এশিয়া থেকে, পাকিস্তান থেকে, আমেরিকা থেকে, ইন্দোনেশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে আপনি তুলা আনতে পারবেন। আমার বিকল্প মার্কেট আছে। আমরা কি আনি? চিনি আনি। আমার 9টা 10টা 11টা চিনি কল বন্ধ হয়ে আছে। ভারত থেকে আপনার চিনি আনতে হবে কেন? ব্রাজিল থেকে চিনি আনতে হবে কেন? হ্যাঁ, আমাদের এখানে চিনি কলগুলির উৎপাদন ব্যয় না, এটা কম্পিটিটিভ না। আপনি যেহেতু 60-এর দশকের টেকনোলজি ব্যবহার করছেন, এটা কম্পিটিটিভ না হওয়ার কারণে প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। আমি মনে করি চিনি কলগুলো দিয়ে দেন বিদেশিদের কাছে, ভালো চিনি বানিয়ে দিন। আমাদেরকে আজকে শেষ করতেছে এখানে সময় স্বল্পতার কারণে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।